তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি ফারহানা লোপা এবং আমি মুজাহিদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকায় হাসিনা মোদি শীর্ষ বৈঠক, বাণিজ্যে অশুল্ক বাধা দূর ও তথ্য যোগাযোগের সহায়তা সহ 5টি সমঝোতা স্মারক সই। সাম্প্রদায়িক তাণ্ডবের পৃষ্ঠপোষক বিএনপি, দাবি কাদেরের, হেফাজতের কর্মসূচিকে যৌক্তিক বললেন ফখরুল। হেফাজতের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার হুঁশিয়ারি। গত 3.5 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ 39 মৃত্যু, নতুন রোগী 3674, শনাক্তের হার 14.9। শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্যে অশুল্ক বাধা দূর, তথ্য যোগাযোগে সহায়তা ও দুর্যোগ মোকাবেলা সহ 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এসব সমঝোতা হয়। পরে ঢাকা জলপাইগুড়ি ট্রেন চলাচল সহ 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। এর আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই সরকার প্রধান। এতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন তারা। বিকাল 5টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান শেখ হাসিনা। এখান থেকে বঙ্গভবনে যাবেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন রাত 9টায়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শুক্রবার 2 দিনের সফরে বাংলাদেশে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেলা 11:30টার দিকে সাতক্ষীরার শ্যামনগর থেকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়া পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনা এবং সরকারের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে প্রার্থনায় অংশ নেন নরেন্দ্র মোদী। এরপর একটি গাছের চারা রোপণ ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। তার পিতামাতা, স্ত্রী, তাদের সবাইকে বেহেশত নসিব করুন। হে আল্লাহ, দেশ পরিচালনায় করোনা মহামারী ভারত ও বাংলাদেশ একই সঙ্গে মোকাবেলা করছে। করোনা টিকা যাতে বাংলাদেশ পায় তা ভারতের কর্তব্য বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ির হরি মন্দিরে পূজা শেষে এক সুধী সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন মোদী। ভারতের পশ্চিমবঙ্গে যখন বিধানসভার নির্বাচনে ভোট চলছে, সেই মুহূর্তে বাংলাদেশের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ির হরি মন্দিরে পুজো দিচ্ছেন সফররত দেশটির প্রধানমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ের একটি বড় ভোট ব্যাংক রয়েছে। সেই মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুজো দেন নরেন্দ্র মোদী। মতুয়া সম্প্রদায়দের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশ বিশ্বের সামনে যে শক্তিশালী পরিবর্তন এনেছে, ভারত তার সহযাত্রী। वही बांग्लादेश आज दुनिया के सामने বাংলাদেশ আজ বিশ্বের সামনে বিকাশ আর পরিবর্তনের শক্তিশালী উদাহরণ তৈরি করেছে, আর সেই প্রচেষ্টায় ভারত বাংলাদেশের সহযাত্রী। ভারত आपका সহযাত্রী है। দুই দেশের মধ্যে যে সমস্যা রয়েছে তা একজোট হয়ে সমাধান করা উচিত বলে মনে করেন নরেন্দ্র মোদী। हम दोनों देश 21वीं सदी के इस महत्वपूर्ण कालखंड में আমরা দুই দেশ 21শ শতাব্দীর এই গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের লক্ষ্য পূরণ করব। ভারত আর বাংলাদেশ উন্নতির পথে আগাতে থাকবে। प्रगति और प्रेम के पथ पर दुनिया का पथ प्रदर्शन करते रहेंगे। ওড়াকান্দি সফর পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়দের কাছেও ব্যাপক সাড়া ফেলেছে বলে দাবি বিজেপির জনপ্রতিনিধি ও ঠাকুর বাড়ির উত্তরসূরি শান্তনু ঠাকুরের। বলেন, ওপার বাংলার বিধানসভা নির্বাচনেও এর প্রভাব পড়বে। প্রায় 1/3% ভোট পশ্চিমবাংলাতে রয়েছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রীধাম ওড়াকান্দিতে বাংলাদেশে আসছেন, সেটা অত্যন্ত একটা দৃষ্টি আকর্ষণীয় ব্যাপার। এবং
এটা পশ্চিমবাংলার ভোটের ক্ষেত্রে অবশ্যই প্রভাব পড়বে। ভারতের প্রধানমন্ত্রীর এই সফর দাগ কেটেছে মতুয়া সম্প্রদায়ের তরুণ প্রজন্মের মাঝেও। উনি যেমন আসতে পেরে আমরাও ধন্য হয়েছি এখানে, আর উনিও কিন্তু আসাতে ওনারও ধন্য হওয়া উচিত। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা প্রভাব ফেলতে পারে, কারণ হচ্ছে মতুয়া ভক্তরা সংখ্যায় যেমন এখন অনেক এবং দিনে দিনে সংখ্যাটা অত্যন্ত বাড়ছে। তাদের মতে এই সফর বিশ্বব্যাপী মতুয়া সম্প্রদায়দের পরিচিতি তৈরি করবে। বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দু ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের অনুসারী আছে প্রায় 50 লাখ। ভারতের পশ্চিমবঙ্গে এই মতুয়া সম্প্রদায়ের ভোট ব্যাংক প্রায় 2.5 থেকে 3 কোটি। বিশ্লেষকরা বলছেন মূলত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিছুটা নির্বাচনী প্রচারণা করতেই বাংলাদেশের ওরাকান্দি এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিয়ে গেছেন বক্তব্য। তার সেই বক্তব্য পশ্চিমবঙ্গের নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফলাফলেই তার উত্তর বোঝা যাবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাশিয়ানী, গোপালগঞ্জ। এর আগে বিশ্বশান্তি কামনায় সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুরের যশোরেশ্বরী মন্দিরে প্রার্থনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ঈশ্বরীপুরে সোভান মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান নরেন্দ্র মোদী। সেখান থেকে গাড়িতে 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যান যশোরেশ্বরী মন্দিরে। ভারতের প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে সাতক্ষীরায় ছিল উৎসবের আমেজ। বাংলাদেশে সফরের দ্বিতীয় দিন সাতক্ষীরায় যাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যশোরেশ্বরী মন্দিরে পৌঁছলে মন্দিরের সেবায়িত, স্থানীয় নেতৃবৃন্দ ও ভক্তরা স্বাগত জানান তাকে। যশোরেশ্বরী মন্দিরে বিশ্বের সব ধর্মবর্ণের মানুষের শান্তি এবং সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন নরেন্দ্র মোদী। 51 शक्तिपीठों में से एक मां काली के चरणों में आने का आज मुझे सौभाग्य मिला है। 51 শক্তিপীঠের একটি এই যশোরেশ্বরী কালী মন্দির। এই পুণ্যস্থানে পূজা করতে পেরে আমি আনন্দিত। আজ বিশ্ব যে করোনা মহামারীর কবলে রয়েছে, মা কালীর কাছে এটাই প্রার্থনা করেছি যাতে পুরো মানবজাতি এই সংকট থেকে দ্রুত উত্তরণ লাভ করে। ভারত বাংলাদেশ ছাড়াও অন্য দেশের পুণ্যার্থীরা এখানে আসেন, তাদের জন্য একটি মাল্টিপারপাস কমিউনিটি হল তৈরিতে সহায়তা করবে ভারত। मुझे सौभाग्य प्राप्त हुआ है। উনি বাটা থেকে মুকুটটা নিলেন এবং মুকুটটা নিয়ে মাকে পড়ালেন এবং পরে উনি আবার মায়ের ওড়নাটা নিলেন, নিয়ে মায়ের গায়ে দিয়ে দিলেন। তারপরে উনি মালা নিলেন, মায়ের গলায় মালা পরালেন। পরে ওনার একটা উড়ুনি ছিল গলায়, সেটাও নিয়ে উনি মাকে চড়াই দিলেন। স্থানীয়রা জানান যশোরেশ্বরী নামের অর্থ যশোরের দেবী। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আনন্দিত। আমাকে যারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে তাতে তারা আনন্দিত এবং তারা খুশি, খুবই খুশি। নরেন্দ্র মোদী শুভেচ্ছা বিনিময় করেন অভ্যর্থনাকারী এবং এলাকার মানুষের সঙ্গে। ঐতিহাসিক এই মন্দিরে ভারতের প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত সাতক্ষীরাবাসী। আমার কাছে অনেক বড় পাওনা, আমি কখনো ভাবতে পারিনি যে তাকে আমি সামনাসামনি দেখব। উনি আমাদের এখানে আসছেন, আমাদের এখানে যে পদার্পণ করছেন, এটা আমাদের সৌভাগ্য। ভারতের প্রধানমন্ত্রী যশোরেশ্বরী মন্দির পরিদর্শন শেষে নিরাপত্তা শিথিল করা হলে সেখানে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। বিশ্ব শান্তি কামনায় এখানেই প্রার্থনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরকে ঐতিহাসিক এবং নজিরবিহীন বলছেন সাতক্ষীরাবাসী, কারণ প্রত্যন্ত এই অঞ্চলে কোনো সরকার প্রধানের এটি প্রথম সফর। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। শুক্রবার একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যেই তাণ্ডব লীলা চালিয়েছে তার পৃষ্ঠপোষক বিএনপি। অনলাইন ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে গাত্রদাহ হচ্ছে বিএনপির। গতকাল সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া যে তাণ্ডব লীলা সাম্প্রদায়িক শক্তি প্রদর্শন করেছে, বিএনপি নিঃসন্দেহে এদের পৃষ্ঠপোষক। হেফাজতের হরতালে সমর্থন না দিলেও তা যৌক্তিক মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ফখরুল বলেন, কোনো কর্মসূচি পালন করা যে কারো সাংবিধানিক অধিকার, এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় সরকারের। ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার রয়েছে ভিন্নমত পোষণ করবার। সেখানে এই তারা যদি কোনো কর্মসূচি দেয় বা হরতাল আহ্বান করে সেটা যৌক্তিক তো বটেই, কিন্তু একই সঙ্গে
সরকার যদি তাকে প্রতিহত করবার, তাকে আপনার বন্ধ করবার অগণতান্ত্রিক হঠকারী হুমকি দেয়, সেটাও কিন্তু একেবারেই আপনার হঠকারী একটা ব্যবস্থা। চট্টগ্রামের হাটহাজারী সহ নানা জায়গায় শুক্রবারে তাণ্ডবে হতাহতের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হয়েছে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, আটক হয়েছে অন্তত 25 জন। ভারতের প্রধানমন্ত্রীর সফরের বিরোধিতা করে হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজত নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটে হতাহতের ঘটনাও। এর প্রতিবাদে শনিবার চট্টগ্রামের দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে জড়ো হয় হেফাজত কর্মীরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল হয় নগরীর বিভিন্ন সড়কে। এ সময় হাটহাজারীর ঘটনার প্রতিবাদ জানান তারা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সমগ্র বাংলাদেশে আজকে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন এবং আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে। হবিগঞ্জে যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। সড়কে আগুন দিয়ে নানা স্থাপনা ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এতে পুলিশ সহ আহত হয় 20 জন আর আটক করা হয় 8 জনকে। পুলিশ তাদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থান ভিতরে করার জন্য বলছে। তারা পুলিশের বাধা উপেক্ষা করে মেইন রোডে গাড়ি চলাচলে বাধা দিল এবং তারা যখন ঢিল ফাটতে শুরু করছে পুলিশকে উদ্দেশ্য করিয়া, তখন পুলিশ আহত হয়েছে। সিলেটের নয়া সড়ক এলাকায় বিক্ষোভে বাধা দিলে পুলিশের ওপর ছোড়া হয় ইট পাটকেল। এ সময় আটক করা হয় জামায়াতের 14 নেতাকর্মীকে। বরিশালও বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় হেফাজত কর্মীরা। গাজীপুরে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত 5 যুবদল কর্মী। আটক করা হয় 3 জনকে। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের এক সমাবেশ থেকে 9 জনকে আটক করেছে পুলিশ। ঢাকা ও চট্টগ্রামে মোদি বিরোধী সমাবেশে পুলিশি নির্যাতনের প্রতিবাদে সকালে এই সমাবেশ ডাকা হয়। প্রথম দিকে শান্তিপূর্ণভাবে সমাবেশ চললেও পরে পুলিশি বাধায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি বাধার নিন্দা জানান। কাল হেফাজতে ইসলামের ডাকা হরতালকেও সমর্থন দেন তিনি। আর আইনশৃঙ্খলা বাহিনীর চলমান দমন পীড়ন বন্ধ না হলে দেশের যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আজকে হরতাল ডাকা আমাদের মৌলিক অধিকার। শান্তিপূর্ণ যে হরতাল ডেকেছে সেই অধিকারে বাধা দেবেন না। আমি মনে করি আমাদের সবারই উচিত সে হরতালকে সমর্থন করা। আমরা গ্রেপ্তার করি নাই, তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের যে গতদিন যে হয়েছে সেই মামলার সাসপেক্ট আসামি হিসেবে এটা যাচাই বাছাই করে তারা যদি আসামি না হয়, সাধারণ মানুষ হয়, সে 2-3 জনকে আমরা ছেড়ে দেব। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সকালে রেলওয়ে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন কর্তৃপক্ষকে এই নির্দেশনা জানানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাস্টার শোয়েব আহমেদ জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি স্থগিত করা হয়েছে। এর মধ্যে যারা আন্তনগর ট্রেনের টিকিট কেটেছেন তাদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রতিদিন পূর্বাঞ্চল রেলপথের ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট এবং ঢাকা নোয়াখালী পথে চলাচলকারী 14টি আন্তনগর ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রা বিরতি করে। যারা টিকিট সংগ্রহ করেছেন তাদের টিকিট রিফান্ড করা কন্ট্রোলার দিবে, কন্ট্রোলারের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে। কারণ হলো যেহেতু এখানে কোনো ক্রসিং কোনো মুভমেন্ট নাই বিদায় তারা একটা সিদ্ধান্ত দিচ্ছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবার বলবৎ থাকে। বেসামরিক প্রশাসনের সহায়তায় দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান আজ এই তথ্য নিশ্চিত করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে বিজিবি মোতায়েনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতরাত থেকে দেশের বিভিন্ন জেলায় বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যায়। বেশিরভাগ জেলায় স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি মোতায়েন হয়েছে। প্রয়োজন হলেই কেবল তারা মাঠে নামবেন। পরিস্থিতি বিবেচনায় কোনো কোনো জেলা থেকে বিজিবি তুলে নেওয়া হচ্ছে, আবার নতুন করে কোনো কোনো জেলায় মোতায়েন করা হয়েছে। তবে সারা দেশে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে তা পরিষ্কার করে জানায়নি সংস্থাটি।
এদিকে শুক্রবার হেফাজতের ভাঙচুর, সংঘর্ষ ও নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে প্রতিবাদ মিছিল বের করে মহানগর যুবলীগ নেতাকর্মীরা। মিছিলটি শহরের চৌহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি নৈরাজ্য তৈরির চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু পরিষদ। দুপুরে শহরের নওজোয়ান মাঠে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান জানান। এছাড়া মাগুরা, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ কর্মীরা। এই যে কুলাঙ্গাররা যারা মৌলবাদী জামাত শিবির গোষ্ঠী বিএনপি আজকে সারা বাংলাদেশে রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর উন্নয়নকে বাধাগ্রস্ত করার লাগে আজকে তারা এই ষড়যন্ত্র শুরু করেছে। আমরা মৌলবাদীদেরকে যে কোনোভাবে প্রতিহত করতে প্রস্তুত রয়েছি। আমাদের এই শান্তিপ্রিয় সিলেট শহরে যদি তারা কোনো রকম অকারেন্স তৈরি করে, কোনো বিশৃঙ্খলা তৈরি করে, আমরা যুবলীগ রাজপথে নেমে তাদেরকে প্রতিহত করব। শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনায় আরও 39 জনের মৃত্যু হয়েছে, যা 3.5 মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 8,869-এ। এদিকে শনাক্ত হয়েছে আরও 3,674 নতুন রোগী। এতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,91,806 জনে। মার্চের শুরু থেকেই করোনা সংক্রমণে ঊর্ধ্বগতি। 5 দিন ধরে দিনে রোগী শনাক্ত হচ্ছে 3,500-এর বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে 3,674 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.90%। এদিকে 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 39 জন, যা গত 3.5 মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত 15 ডিসেম্বর করোনায় মৃত্যু হয়েছিল 40 জনের। করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। ভ্রমণ, রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন তারা। সমাবেশ, মিছিল আমরা যেটা গতকালও দেখেছি, আমরা যেটা রাস্তা অবরোধের নামে অসংখ্য লোকের কাছাকাছি আসতে দেখেছি, এগুলো সবগুলো কার্যক্রম বন্ধ করা দরকার জরুরি স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণের আওতায়। এখন যদি আমরা খুব দ্রুত এই ব্যবস্থাগুলো না নেই, তাহলে সংক্রমণ ছড়াতেই থাকবে এবং তখন আমাদের জন্য এটা নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হবে। শুধু তাই নয়, পাশাপাশি আমাদের হাসপাতালে তাদের জন্য বেডের ব্যবস্থা করা, আইসিইউর ব্যবস্থা করা এবং আমরা অনেক মানুষের মৃত্যুর মুখে ঠেলে দেব, এরকম একটা অবস্থা দাঁড়াবে। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 1,971 জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 5,33,922 জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 90.22%। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সফরকালে বাংলাদেশের মূল লক্ষ্য ছিল আঞ্চলিক যোগাযোগ বাড়ানো। বিশ্বব্যাংকের প্রতিবেদনও বলছে, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে পারলে বাংলাদেশের জাতীয় আয় বাড়বে 17%। এ সুযোগকে কাজে লাগাতে অবকাঠামো তৈরিতে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল এলাকা দক্ষিণ এশিয়া। বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, আন্তর্দেশীয় যোগাযোগ উন্নত হলে এর সুফল পাবে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। আর ভৌগোলিক অবস্থানগত কারণে যার কেন্দ্রে আছে বাংলাদেশ। 1 দশক ধরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সহজে পণ্য পরিবহনে নৌ, সড়ক, রেল ও আকাশপথে নতুন নতুন রুট চালু হয়েছে। ভারতের সাথে সম্ভাবনার পথ দেখাচ্ছে রামগড় ও সাবরুম মৈত্রী সেতু, আশুগঞ্জ নৌবন্দর। সুযোগ দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দর ব্যবহারের। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্য প্রযুক্তি সহ বিবিধ অঙ্গনে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করা হয়। বাংলাদেশ ভারতের মাঝে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে নেপাল, ভুটানের সাথেও। মোংলা বন্দর ব্যবহারে আগ্রহী নেপাল ও ভুটান। ইতোমধ্যে ভুটানকে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের সুযোগও দিয়েছে বাংলাদেশ। একবার যদি নেপালের সাথে আমাদের এই ধরনের ট্রান্সমিশন লাইনের বিদ্যুৎ আনানোর ব্যাপারটা স্পষ্ট হয়ে যায়, তাহলে সম্ভাবনা থাকে ভবিষ্যতে শীতের সময় আমরাও নেপালকে বিদ্যুৎ দেওয়ার একটা ব্যবস্থা থাকবে, আর কি সম্ভাবনা থাকবে। আর ভুটানের সাথে
আমাদের একটা সমঝোতা স্মারক হওয়ার একটা পরিকল্পনা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন আঞ্চলিক বাণিজ্যের ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জন্য। তাদের মতে এ সুযোগকে টেকসই করতে পরিবহন যোগাযোগের পাশাপাশি বিনিয়োগ বাড়াতে হবে। আঞ্চলিক এবং উপ আঞ্চলিক একটা অর্থনৈতিক সম্পর্ককে একটা গভীর করার একটা সুযোগ এই মোটর ভেহিকেল এগ্রিমেন্টের মাধ্যমে আমরা পেতে পারি, কিন্তু এটার জন্য বিনিয়োগ করতে হবে। এটার জন্য আমাদের বর্ডারে বাণিজ্য সহজীকরণের ব্যবস্থাগুলি আমাদের নিতে হবে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরকালে এজন্য বেশ কয়েকটি চুক্তিও করেছে প্রতিবেশী দেশগুলো। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংকট মোকাবেলা ও দেশে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান তৈরিতে $25 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঋণ অনুমোদনের বিষয়টি জানায় সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্রুত করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এই ঋণ সহায়তা দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেমবন বলেন, কর্মসংস্থান সৃষ্টি করা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমের অন্যতম লক্ষ্য। বিগত বছরগুলোতে বাংলাদেশের গতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হয়েছে। এই অর্থায়ন বাংলাদেশকে নতুন নতুন কর্মসংস্থান তৈরিতে সাহায্য করবে। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক খাতে যারা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। করোনার কারণে এবার শিশু প্রহর না থাকলেও শনিবার সকাল থেকে অনেক অভিভাবক শিশুদের নিয়ে বইমেলায় আসেন। তবে সংখ্যায় তা খুবই কম। প্রত্যাশিত বেচাকিনা নিয়ে শঙ্কায় প্রকাশকরা। পরিস্থিতির উন্নতি হলে শিশু প্রহর ঘোষণার কথাও ভাবছে বাংলা একাডেমি। ছুটির দিনে রঙিন বইয়ের মেলায় শিশুদের ঘোরাঘুরি। দীর্ঘদিন ঘরবন্দি শিশুরা সুযোগ পেয়ে ডুব দিয়েছে রূপকথার রাজ্যে। শিশুপ্রহর আর সিসিমপুর না থাকলেও পছন্দের বই খুশি ছোটরা। এলিয়েন বই, ডাইনোসর বই, মার্ভেল সুপারহিরো বই। আমি একটা সিসিমপুরের বই কিনেছি, আর একটা ধাঁধার বই কিনেছি, আর একটা ড্রয়িং এর বই কিনেছি। এই ঝুঁকি নিয়ে শুধু ওর আগ্রহতেই আর কি আসছি। শিশুদের বাসায় রেখেই অনেক অভিভাবক বই কিনতে এসেছেন। ঠাকুমার ঝুলি, তুষার কন্যা, দৈত্য আর রাজকন্যা, দেশি বিদেশি এসব রূপকথার বইয়ে বরাবরের মতোই শিশুদের আগ্রহ বেশি। তবে পাঠক সমাগম কম থাকায় দুশ্চিন্তায় প্রকাশকরা। নতুন বইয়ের সংখ্যাও খুব কম, তো এই সব কিছু মিলে আমাদের রেসপন্সটা আসলেই অন্যান্য বারের তুলনায় বেশ কম। করোনার কারণে আসলে শিশুকে আনি নাই, নিজে আসছি কিছু শিশুদের জন্য বই নেওয়ার জন্য। বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি বুঝে মেলার শেষের দিকে ঘোষণা হতে পারে শিশু প্রহর। এই পরিস্থিতিতে শিশুদের খুব বেশি আসতে উৎসাহিত করি না। অন্যদেরকেও আমরা খুব বেশি সময় মেলায় প্রয়োজনে থাকতে বলি না, কারণ আমাদের মেলায় যেন ঘনত্ব এমন না হয় যেন আমরা সামাজিক দূরত্ব রক্ষা করতে পারি না। এই সমস্যা যাতে না হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। মেলায় এবার অন্যান্য বারের তুলনায় শিশুতোষ বই কম এসেছে। ছাপার অপেক্ষায় থাকা বইগুলো নিয়েও সিদ্ধান্তহীনতায় প্রকাশকরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। Members of the 14-party alliance, opposition party, youth icons and valiant Mukti Yoddhas. The Foreign Minister of Bangladesh, Dr. A.K. Abdul Momen, called on the Prime Minister later during the day. The Prime Minister attended the National Day celebration of Bangladesh as the guest of honor. This was a profound recognition of India's role in the liberation war and also of the special ties we share with Bangladesh. During his speech, the Prime Minister paid respect to the father of the nation of Bangladesh and countless Bangladeshis and Indians who had laid down their lives in the liberation struggle. There was a lot of emphasis on the fact that we are both young nations, we have young populations. In that context, there was a lot of focus on how we can cooperate on youth-related affairs. It is in this context that the Prime Minister announced a grant of 1,000 Suvarna Jayanti scholarships for youth to study in India. He also invited 50 young entrepreneurs from Bangladesh to visit India and present their ideas to venture capitalists. Prime Minister Sheikh Hasina, in her speech at the National Day, and of course the speech was telecast live, so you would know, but just to recap, recalled the role of the people and government of India in the evolution process of Bangladesh. And I quote,
and I quote her, "Self-sacrifice, support and cooperation of the people of India during the liberation war will never be forgotten," unquote. She lauded the neighbourhood first policy of Prime Minister Modi and said that India sending COVID vaccines to its neighbours was a reflection of that policy. Bangabandhu's daughter, Sheikh Rehana, and Prime Minister Sheikh Hasina received the Gandhi Peace Prize, which was conferred posthumously on Sheikh Mujibur Rahman by the Prime Minister of India. As a mark of admiration that India has for Sheikh Mujibur Rahman, the renowned Hindustani classical vocalist Pandit Ajoy Chakraborty created a special rag dedicated to Bangabandhu, Rag Maitri, at the National Day event. Later, both the Prime Ministers inaugurated the Bangladesh leg of the Bangabandhu Bapu digital exhibition. Apart from displaying uniquely researched historic photographs and commonalities in the lives of these great leaders, this exhibition also showcases perhaps the only photo that has both Bangabandhu and Bapu in one frame. We plan to take this exhibition to many countries, and again, this was discussed in the last meeting that the Prime Minister and both the Prime Ministers had just a short while ago, and we decided that both countries would jointly also take it to the United Nations as part of our shared commitment to world peace and against oppression. Thereafter, Prime Minister Sheikh Hasina hosted a banquet in honor of Prime Minister Modi. This morning, Prime Minister Modi visited Satkhira and offered prayers at the Dashwareshwari Kali temple, one of the 51 Shakti Peeths in the Puranic tradition. During his visit, he also announced a grant for the construction of a cyclone shelter cum community center in Satkhira. It's a cyclone shelter cum community center because when it is not used as a cyclone shelter, which we hope will be very rare, it will be used as a community center for the benefit of those communities that are there. This is, of course, the cyclone-prone area of Bangladesh. The next visit of the Prime Minister was to the Bangabandhu Mausoleum complex in Tungipara, where he was received by Prime Minister Sheikh Hasina and Sheikh Rehana. And again, this was conveyed in the meeting where we just came out of, where I think Prime Minister Sheikh Hasina said that Prime Minister Modi was the first head of government to pay respects to Bangabandhu at his mausoleum in Tungipara. In other words, the first foreign high dignitary to visit Tungipara in person. In Orakhandi, which the Prime Minister visited thereafter, he met representatives of the Matua community. During his last visit, I think you would recall in 2015, the Prime Minister had expressed interest to visit Thakurbadi of this community, and he was therefore happy that he could do it this time. The Prime Minister announced plans to support upgradation of a middle school for girls and the construction of a primary school in the Orakhandi area in cooperation with the local government authorities. Now, with regard to the bilateral discussions, this evening and just before we have come here, we have held extensive restricted format discussions and delegation level talks. This allowed the two Prime Ministers to take stock of progress in various areas, different diverse areas in which we cooperate. This included some discussions on how we could preserve the legacy and spirit of 1971, commerce and connectivity, cooperation in water resources, security, defense, power and energy, and new areas like artificial intelligence, environment, societal applications of nuclear energy, etc. Lots of different areas, but also new areas, which is very important in our what our Prime Minister called Nayi Urja, Nayi Gati, new energy, new path. Significant decisions were also taken during this special year, like the establishment of the Bangabandhu Chair in Delhi University, renaming the Bangladesh segment of the road Shadinota Shadak, the road in which the senior leadership of Bangladesh travelled to take the oath at Mujib Nagar during the
liberation struggle in 1971. It's a very historic, famous event which both our countries shared very, very intimately. The Prime Minister also proposed that there should be, that India and Bangladesh should organize a business exhibition which he referred to as the best of India, best of Bangladesh during this very special year. So we see a lot of emphasis again on youth, on business, on connectivity, and of course on the spirit of 1971, which is always there. Both Prime Ministers jointly unveiled the stamps that were respectively issued by the postal departments of our countries to mark this momentous occasion. They decided to celebrate the 6th of December, the day on which India formally recognized Bangladesh as Maitri Divas. The Prime Minister thanked Prime Minister Sheikh Hasina for erecting a war memorial in Bangladesh in Ashuganj, Brahmanbadia district, in recognition of the contribution of Indian soldiers who were martyred during the liberation war of Bangladesh. Both Prime Ministers also laid a foundation stone for Bangladesh's proposal to construct a memorial in their honor, the memorial that I referred to for Indian soldiers. A decision was also taken to celebrate our ties jointly in 19 countries, 19 countries identified by the two sides. And this is our desire, this is a reflection of our desire to sustain the legacy of 1971. In terms of the inauguration of different projects, as we know, from time to time the two Prime Ministers have been inaugurating a number of projects, including last December when there was a virtual summit. It also illustrates the level of our cooperation and the successful evolution of the development partnership between our two countries. In this ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে সংবাদ সম্মেলন করছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্গলা। এতক্ষণ আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। হামলা সহিংসতার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে শেষ হলো বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট। এদিন পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে এক বিজেপি কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে। পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথিতে একটি ভোট কেন্দ্রের সামনে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে হামলা হয়, আহত হয় চালক। এছাড়া শালবরীতে হামলার শিকার হন বাম জোটের প্রার্থী সিপিএম-এর সুশান্ত ঘোষ। এসব ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করে ভুক্তভোগীরা। এদিকে বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সময় শনিবার সকাল 7টা থেকে ভোট হয় রাজ্যের 30 আসনে। প্রতিদ্বন্দ্বিতায় 191 প্রার্থী। আসাম সহ মাওবাদী অধ্যুষিত দক্ষিণবঙ্গের 4 জেলা পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভোট হচ্ছে। এদিকে করোনা সংক্রমণ বাড়ায় কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। শেষ করব আজকের সংবাদ সন্ধ্যা। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকায় হাসিনা মোদী শীর্ষ বৈঠক, বাণিজ্যে অশুল্ক বাধা দূর ও তথ্য যোগাযোগের সহায়তা সহ 5টি সমঝোতা স্মারক সই। সাম্প্রদায়িক তাণ্ডবের পৃষ্ঠপোষক বিএনপি, দাবি কাদেরের। হেফাজতের কর্মসূচিকে যৌক্তিক বললেন ফখরুল। হেফাজতের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার হুঁশিয়ারি। গত 3.5 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ 39 মৃত্যু। নতুন রোগী 3674, শনাক্তের হার 14.9। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য।